প্রত্যেক নারীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাতৃত্ব। সব মেয়েরাই প্রায় ছোটবেলায় পুতুল দিয়ে খেলে এবং পুতুলের বিয়ে দেয়। আমার মনে আছে, আমার যখন 10 বছরের বয়স, আমি আমার বারবিকে আমার বন্ধুর কেনের সঙ্গে বিয়ে দিয়েছিলাম এবং ওইটুকু বয়সেই মনে হয়েছিল যে আমি কত বড় দায়িত্ব পালন করে আমার মেয়েকে বিয়ে দিলাম। তারপর এই ছোট ছোট মেয়েরা বড় হয়, তাদের নিজেদের বিয়ে হয়, নিজেদের সন্তান হয়। কিন্তু অনেকে আছে যারা স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে পারেন না, কিন্তু তার মানে এই নয় যে তাদের মা হওয়ার ইচ্ছেটা কমে যায়। তখন তারা কি করে? অনেকে আছে যারা বাচ্চা অ্যাডপ্ট করে, অন্যের সন্তান নিজে করে তাকে বড় করে স্কুলে পাঠিয়ে তাকে একটা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। কিন্তু সেই শিশুটি তার নিজের বাবা মার কাছ থেকে যে মর্যাদা পায়, সে অনেক সময় সমাজ অথবা তার অন্যান্য আত্মীয়দের কাছ থেকে সেই মর্যাদাটা পায় না। এটা আরও বেশি দেখা যায় একটু ধনী পরিবারের ক্ষেত্রে। আমি যেমন একটা ঘটনা জানি, যেখানে একটা দম্পতি বিয়ের পরে কোনো বাচ্চা হয় না, তখন তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করে এবং বেশ খুশিতে কেটে যায় বেশ কিছুদিন। তারপরে বিয়ের 17 বছর পরে সেই দম্পতির এক নিজস্ব সন্তান হয়, ভাই বোন একসঙ্গে বড় হয়। কিন্তু তার বেশ কিছুদিন পর যখন সেই দম্পতি মারা যান, তখন শুরু হয়ে যায় ভাই বোনের মধ্যে ঝগড়া, মানে সম্পত্তির বিরোধ। সেই সম্পত্তির প্রতি কার বেশি অধিকার, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে শুরু করছি আজকের নারী। আমার সাথে আজকে এমন একজন আছেন যিনি একাধারে একজন গাইনোকোলজিস্ট, একজন সোশ্যাল ওয়ার্কার, আমাদের এক জনপ্রিয় ম্যাগাজিনে রেগুলার কলামিস্ট, একজন অভিনেত্রী, একজন অ্যামেচার মডেল এবং অ্যান এক্সপার্ট ইন হ্যান্ড এমব্রয়ডারি। আমি কথা বলছি ডক্টর মিসেস দীপানিতা হাজারির ব্যাপারে। দীপানিতা দি, নমস্কার। আপনি এই কাজ কিভাবে শুরু করলেন? সেলাইটা ছোটবেলা থেকে আসলে ভীষণ ভালোবাসি। আমাদের পরিবারে এমব্রয়ডারির চল ছিল ভীষণ। আমার 2 পিসি মা, তারা অসাধারণ সেলাই করতেন, দেখে দেখেই শেখা, আমাকে কেউ হাতে ধরে শেখায়নি। তারপরে যখন বড় হলাম, ছোট থেকেই নানা রকম সেলাই করতাম, নিজেই পরতাম। শাড়ি বলো, ড্রেস বলো, ব্যাগ বলো, বেড কাভার বলো, কুশন কাভার বলো, নানান রকম আইটেম করতাম। তারপরে পরবর্তী জীবনে যখন কর্মজগতে প্রবেশ করলাম, তারপরে তখনও সেটা ছাড়িনি, করতেই থাকতাম। তো একটা ব্যাগ, নিজের তৈরি একটা ব্যাগ নিয়ে তনুশ্রী শঙ্করের বাড়িতে একটা পাঠাতে গিয়েছিলাম। সে আমার প্রিয় বন্ধু। ও দেখে বললো, দীপানিতা, এটা তো একদম প্রফেশনালদের মতো হয়েছে, তুমি এটা নিয়ে কিছু করার চেষ্টা করো। ওই আমাকে তাজ হোটেলে নিয়ে গেল, খাজানাতে আমার ব্যাগ ওরা পছন্দ করলেন এবং অনেক বছর ধরে খাজানাতে আমার ব্যাগ বিক্রি হয়েছিল। সেইটাই শুরু। তারপরে তো একটি জনপ্রিয় মহিলা পাক্ষিকের সঙ্গে জড়িয়ে পড়লাম, মানে ওতপ্রোতভাবেই তাদের সঙ্গে রয়েছি। সেখানে বহুবার আমার বিভিন্ন প্রোডাক্টের ছবি ছাপা হয়েছে এবং অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি। আপনি কি ধরনের কাজ এমব্রয়ডারি তো করেন, কিন্তু কি ধরনের ডিজাইনস বেশি করেন? হ্যাঁ, আমি মানে একদম মৌলিক নকশা যাকে বাংলায় বলে। ধরো আমাদের পুরনো কাঁথা যদি দেখতে পাও, আমার ঠাকুমার করা অনেক কাঁথা ছিল, আমি দেখেছি। তাতে ছোট ছোট মাছের নকশা, ছোট ছোট পাখির নকশা, এখন সেগুলো নকশি কাঁথা বলে খুব বিখ্যাত। আমি মানে একদম বেসিক নকশা পছন্দ করি। ফুল বলো, কলকা বলো, আমাদের দেশে তো প্রচুর আছে না, কত সুন্দর সুন্দর জিনিস আছে, ভালো ভালো ফুলের নকশা আছে, ভালো ভালো মোটিভ আছে, মানে যেরকম মাছ, পাখি, ময়ূর, ছোট ছোট মানুষের মূর্তি, সবই আমার ভালো লাগে। আমি খুব জ্যাবরা কিছু ভালোবাসি না, মানে খুব সূক্ষ্ম ছোট কাজ আমার ভালো লাগে। আর স্পেশালি সুতোর কাজের সঙ্গে আমার জরির কাজও আছে। জরিতে যে নকশা ভালো দাঁড়ায়, খুব ছোট্ট একটা ফুল পাতা হলে জরিতে সেটা খুব সুন্দর দেখতে লাগে, এই ধরনের করার চেষ্টা করি। আর কি ধরনের রং আপনি বেশি প্রেফার করেন? রংটা বললে খুব ভালো প্রশ্ন এটা। আমার এটা কি মনে হয় জানো, একটা সময় আমার ঠাকুমার সময় আমি দেখেছি ঠাকুমার পুরনো বেনারসি ঘন জাম রঙের বা রাত্রির আকাশের মতো নীল রঙের, ডার্ক ফ্লেম কালার, তখন সেগুলো ছিল ফ্যাশন। আমার মাদের সময় সেই ফ্যাশনটা কিছু বদলে গিয়ে প্যাস্টেল শেড চলে এসেছিল, ছাই রং, মেটে রং, ধূসর রং, মাটির রং, যেগুলোকে আমরা আর্থ কালার বলি, সেইগুলো তখন ছিল। তো এখন আমি খুব আশ্চর্যজনকভাবে দেখি প্রত্যেকটা রং কিন্তু ফ্যাশন। তুমি দেখবে যার যেটা পছন্দ। আজকে আমি ধরো এটা একটা বেজ কালারের শাড়ি পরে আছি, না, এটা যেরকম ফ্যাশন, একটা ডিপ মেরুনও সেরকম ফ্যাশন, শপিং পিঙ্কটাও সেরকম ফ্যাশন, সবুজও সেরকম ফ্যাশন, মানে যাকে যেটা মানায়। এখনকার দিনে আর কোনো পার্টিকুলার এই রংটা ফ্যাশন এমন আমরা বোধহয় বলতে পারি না। বিভিন্ন জনে নানা রকমের এক্সপেরিমেন্ট করছে, নানা রকমের কাজকর্ম চলছে,
যার যে রং ভাল লাগে যদি ক্যারি করা যায়, আমার মনে হয় যাকে যেটা মানাচ্ছে সেইভাবে যদি পরা যায়, প্রত্যেকটা রঙই সুন্দর। কাজে আমার রঙের ব্যাপারে কোনো বাছবিচার নেই, আই ইউজ এভরি কালার। আমরা এতক্ষণ আপনার ক্রিয়েশনের কথা বলছি, এবার একটু কিছু দেখে নিই আপনার শাড়ি আর ব্যাগগুলো। ব্যাগগুলোই প্রথমে দেখাই। এইটা দেখো, এই সবুজ রঙের ব্যাগ কিন্তু লেদারে হয় না, তাই না? দেখবে তুমি লেদারে সবুজ রঙের ব্যাগ হয় না, সাধারণত মেরুন, কালো, ব্রাউন এগুলো হয়। তো সবুজ আউটফিটের সঙ্গে যদি এই ব্যাগটা নেওয়া যায়, এটা একটা ইভিনিং ব্যাগ। এটা র সিল্কেই করা, এই সাদা সুতো দিয়ে মাছ করা আছে আর জড়ি দিয়ে ভরাট করা আছে। জড়িটাও আমি বিদেশি জড়ি ব্যবহার করি, কখনো কালো হবে না, মানে ওয়াশ করলেও কিছু হবে না। আর এই ফ্রেমটা তাইওয়ানের, এটাও কখনো নষ্ট হবে না। মানে আমার যেটা বললাম, ভালো জিনিস করতে গেলে কার্পণ্য করলে হয় না, একটু টাকা খরচা করতে হয়। এটাও দেখো, এটা মেরুনের উপরে করা হয়েছে জড়ি আর অফ হোয়াইট দিয়ে। এগুলো সবই ইভিনিং ক্লাচ ব্যাগ। হ্যাঁ, সেগুলো এছাড়া আমার আবার স্লিং ব্যাগও থাকে, সব রকমই করি, মানে অনেক রকম স্টাইলে করি। এটার মধ্যে জড়ি নেই। এটাও দেখবে একদম পুরনো কাঁথার কাজের নকশাগুলো আমার একদম নিজের আঁকা। বাজার চলতি যে নকশা তার থেকে আমার মনে হয় একটু বোধহয় একটু আলাদা হয় আর কি। এইটা ব্যাগ। শাড়ি দেখার বলতে প্রথমে আমার মনে হয় যেটা অর্গানডির উপরে নকশা, এইগুলো দেখবে এখন অত কেউ করে না। এখন তো সবই ওই মিক্স অ্যান্ড ম্যাচের যুগ, বেশিরভাগই বিরাট বিরাট মেয়ে নাচছে অথবা খুব বড় বড় মোটিভ বা ফিগার, সেই ধরনের গুলো বেশি ফ্যাশন। কিন্তু এইটা দেখো, এটা পুরো তোমার, আমরা আমাদের ছোটবেলায় বলতাম এটা 9 গজ বর্ডার, মানে পুরো 9 মিটারের বর্ডারটা পুরো এমব্রয়ডারি করা আছে। এটা কিন্তু কাঁথা স্টিচ না, এটা এর মধ্যে চেন স্টিচ আছে, আরো কিছু কিছু স্টিচ মিশিয়ে করা আছে। আর এটা শাড়িটা হলো পিওর অর্গানডির শাড়ি। এই তো গেল একটা। এইটা দেখো, এইটাও তুমি দেখতে পাবে একদম পুরনো কাঁথার নকশা, একদম আমাদের বাড়িতে এরকম পুরনো কাঁথা ছিল। এটা আঁচলের দিকটা করা আছে, এটাও নিচে স্কার্টের দিকেও করা আছে, স্কার্ট আর পাল্লু এমব্রয়ডারি করা আছে। এটাও আমি একদম ফ্রি হ্যান্ড রেখেছিলাম। আর এই নকশাটা দেখবে যেরকম কাঁথা আগে গায়ে দেওয়া হতো, সেই ধরনের কাঁথার নকশা। ছোট বাচ্চাদের উপহার দেওয়ার জন্যও খুব ভালো। এই যে ব্ল্যাঙ্কেট এবং ছোট্ট একটা বালিশের মানে ওয়ারের সেট আর কি। তারপর এই শাড়িটার সঙ্গে দেখো যেরকম, এটার একটা ঢাকাই শাড়ি, হ্যাঁ, এর সঙ্গে ম্যাচ করে এই ব্লাউজটা এমব্রয়ডারি করা হয়েছে। কেউ যদি শাড়িটা দেন আমাদের, এটাকে রংটা একটু বদলে দেওয়া হয়েছে। এটা তো বেসটা অফ হোয়াইট, এখানে এটা রয়্যাল ব্লুতে এই অরেঞ্জ কলকাতা। এটা কিন্তু হাতে করা, কেমন, এটা একদমই হাতে করা। এই তো গেল একটা। এছাড়া ধরো এটাও একটা ঢাকাই শাড়ি, এটা গায়ে সবুজ আর রূপলি বুটি আছে। এটার ব্লাউজটাও এটা বদল করে দেওয়া হয়েছে, ব্লাউজটাতে সবুজে বুটিটা উল্টো করে। এই রূপলি জুটিটাও কিন্তু ধুলেও কখনো কালো হবে না। এইটাও আর একটা শাড়ি, এটা কম বয়সী মেয়েরা খুব পছন্দ করে। এইটা তুমি রঙের কথা বলছিলে না, এটা কিন্তু একটু ক্যাঁটক্যাঁটে রং হয়তো, কিন্তু এমন কেউ যদি পরে যে ঠিক মতো ক্যারি করতে পারবে, মানাবে, তাহলে এটা ছোট মেয়েদের কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এটাও আড়াবেঁকি কাজ আছে, সম্পূর্ণ শাড়িটাতে পুরো কাজ আছে। এইরকম নানা রকমের জিনিস তৈরি করা হয়। ওয়াল হ্যাঙ্গিংও করি, সেটা এখানে আনা হয়নি। নানান রকম কাজ চলে। আপনার রেঞ্জটা কি হয়? শাড়ি, ব্লাউজ, তারপর ওয়াল হ্যাঙ্গিং? শাড়িটা তো মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করবে। সিল্কে হলে মোটামুটি 2,5-3 হাজার টাকা দাম পড়বে, আর সুতির ওপরে হলে আর একটু কম হয়। অর্গানডির ওপরে হলে হয়তো 1500-1700 এরকম দাম পড়বে। আর ব্যাগটা হলো, ব্যাগের রেঞ্জটা আমার আরম্ভ হয় 500 টাকা থেকে, কাজ আর স্টাইল অনুযায়ী 1000 টাকা পর্যন্ত আছে। আপনি তো একজন ডাক্তার, তা আপনার কি মনে হয় আমাদের দেশের আবহাওয়ায় কি ধরনের জামা কাপড় বেশি পরা উচিত? হ্যাঁ, এই প্রশ্নটাও খুব ভালো। আমরা কিন্তু বেশিরভাগ মহিলা আমি দেখেছি মাথায় রাখেন না যে আমাদের একটা ট্রপিক্যাল কান্ট্রি, গরম দেশ, হ্যাঁ, সেটা সবসময় মাথায় রাখতে হবে। ঠান্ডা কদিন পরে বলো? আমাদের দেশের মানে ডিসেম্বর মাসেও বুলেন্স লাগে না, মানে বছরে 9 থেকে 10 মাস সুতির শাড়ি, মানে কটন আমাদের দেশের জন্য আইডিয়াল হওয়া উচিত। কিন্তু আমি দেখেছি বৈশাখ মাসে দুপুরবেলা অনেক মহিলা কালো বালুচুরি শাড়ি পরে দুপুরের মধ্যাহ্ন ভোজে যান। মানে এটা এত ভুল, তাকে দেখতে তো কিন্তু কিছুতেই ভালো লাগে না। কিন্তু দেখবে সোবার ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই আমাদের দেশে নেই। তো আমার মনে হয় আইডিয়ালি একদম পিওর কটন পরা সব থেকে ভালো। আর আমাদের দেশে তো এত ভালো পাওয়া যায়, কটন এত ভালো তো কোথাও পাওয়া যায় না। ধরো গাদোয়াল শাড়ি, হায়দ্রাবাদে সব থেকে ফাইনেস্ট কটন তৈরি হয় ইন্ডিয়ার। আমি বলবো লাইট কালার, সুতি এবং একটু ঢিলে ঢালা পোশাক আমাদের দেশের আবহাওয়াতে খুব ভালো। আপনার সঙ্গে কথা বলে সত্যিই ভীষণ ভালো লাগলো। আশা করি আমাদের দর্শকদেরও খুবই ভালো লেগেছে এবং আপনার টিপসগুলো সত্যিই ভীষণ ইউজফুল। আরেকটা কথা বলে দিই, দিদির বুটিকের নাম হচ্ছে সন্ধ্যা রাগ। আপনারা যদি দিদির সাথে যোগাযোগ করতে চান আমাকে লিখে পাঠাবেন।
তাছাড়াও কিন্তু লিখবেন, জানাবেন আমাদের প্রোগ্রাম আপনাদের কীরকম লাগছে। কম্পিটিশনের কথাটা মনে আছে তো? আপনাদের স্যাম্পল ডিজাইনগুলো আমাকে পাঠাবেন, সেই স্যাম্পল ডিজাইন থেকে আমরা বেছে নেবো সবার থেকে সেরা ডিজাইনটা, এবং সেই ডিজাইনটা যদি আপনার হয় আপনি পাবেন একটা সুবর্ণ সুযোগ আমাদের এই প্রোগ্রামে আসার, আমারই পাশে এই চেয়ারে বসার এবং জমিয়ে আড্ডা মারার। আমাদের অ্যাড্রেসটা লিখে নিন। নমস্কার, আমি দেবযানী। আবার এসে গেছি আপনাদের সামনে নারীর স্বাস্থ্য বিভাগে। কনভালশন অর্থাৎ তর্কা, এটা এমনই একটা রোগ, হয়তো সব মায়েরা অভিজ্ঞতা নেই তাদের, আবার কিছু মায়েদের অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা আছে তারাও শুনুন, আর যাদের অভিজ্ঞতা নেই তারাও আজকে আমাদের এই আলোচনাটা মন দিয়ে শুনুন। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডক্টর ত্রিদীপ ব্যানার্জিকে। নমস্কার ডক্টর ব্যানার্জি। নমস্কার। আচ্ছা ডক্টর ব্যানার্জি, কনভালশনটা কি? কনভালশন বা প্রচলিত অর্থে যেটা তর্কা বলি আমরা, সেটা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত যেটা কমনলি হয় এবং যার সাথে জনসাধারণ বেশি পরিচিত, সেটা হলো একটা হাতে পায়ে ঝাঁকুনি হবে, দাঁতটা লেগে যাবে, চোখটা উল্টে গেল, মুখ দিয়ে ফেনা বেরোলো। কিন্তু অনেক সময় এগুলো হলো মেজর ফিটস। মাইনর ফিটসে অনেক সময় হয়তো একটু চোখের পাতাটা পড়ছে, ঠিক অজ্ঞান হয়ে গেল না। মেজর ফিটসে কিন্তু অজ্ঞান হয়ে যায়, বা হাতে একটু সামান্য ঝাঁকুনি হলো, বা সালাম অ্যাটাকস কিছু কিছু হয় ছোটো বাচ্চাদের, মানে মাথাটা এমনি করে সামনের দিকে ঝুঁকে পড়ছে, বা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেন্টিং অ্যাটাকস হয়। যদি প্রত্যেকটা ফেন্টিং অ্যাটাক কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়াটা কিন্তু কনভালশন নয়। আচ্ছা, কিন্তু বিভিন্ন রকমের তার ম্যানিফেস্টেশনস হতে পারে। তবে সাধারণত হাত পা খিঁচানো, দাঁতে দাঁত লেগে যাওয়া, জিভটা কামড়ে দেওয়া, মুখ থেকে ফেনা বেরোনো, চোখটা উল্টে যাওয়া এবং তারপরে অজ্ঞান হয়ে যাওয়া। কখন হয় এটা? মানে অনেকের সময় শুনেছি যে জ্বর খুব হাই টেম্পারেচার হয়ে গেলে তারপর কনভালশন হয়ে যায়। কমনেস্ট কজ যেটা সবচেয়ে সাধারণত আনুমানিক 3% কেসেসে হয়, জ্বর হলে হয়। তবে প্রচলিত ধারণা জ্বর অনেক বেশি হলেই হবে তার কোনো মানে নেই। 99.5-এ হতে পারে, আবার 99.5-এ কনভালশন হতে পারে, আবার 104 হলেও না হতে পারে। যার ব্রেনের টেন্ডেন্সি থাকবে যে জ্বর হলে ব্রেনটা ইরিটেবল হয়ে যাচ্ছে, তাদের ওই ফিব্রাইল কনভালশনটা হবে। কার হবে সেটা বলা যায় না, কখন হবে তাও বলা যায় না। এটা জ্বরের সঙ্গেই যে শুধু রিলেটেড তাও নয়, না, জ্বর ছাড়াও কনভালশন হতে পারে। তো তার মধ্যে ধরুন প্রথম দিকে নিউবর্ন বেবিদের জন্মানোর পরে যদি কোনো কারণে বাচ্চা সময় মতো না কাঁদে, অর্থাৎ অক্সিজেনটা কম থাকে, বা তারপরে ঠিক মতন খাওয়ানো হয়নি বা খেতে পারেনি, তার জন্য যদি সুগারটা কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া বলি, বা ক্যালসিয়ামটা ব্লাডে কমে যায়, বা কোনো ইনফেকশন হয়, বা জন্মানোর সময় যদি কোনো বার্থ ইনজুরি হয়, অর্থাৎ ডেলিভারির সময় কোনো কারণে ব্রেনের উপর চোট পড়লো, তো এগুলোর থেকে হতে পারে। এছাড়া পরে বড় বয়সে কনভালশনের কজ ফিব্রাইল কনভালশন ছাড়া মোস্টলি ইডিওপ্যাথিক, অর্থাৎ যার কারণ জানা নেই, হঠাৎই কনভালশন হলো। যেগুলো কারণ জানা আছে তার মধ্যে কিছু কিছু ব্রেন ইনফেকশন। একটা তো এখন নিশ্চয়ই পড়েছেন, লিয়েন্ডার পেজের হয়েছিল নিউরোসিস্টিসার্কোসিস। সেটা একটা প্যারাসাইট ইনফেকশন, সসেজ খাওয়ার থেকে বা স্যালাডস খাওয়ার থেকে একটা সিস্ট গিয়ে ব্রেনে গিয়ে সেখানে ইরিটেশন করছে। তারপরে কমন ইনফেকশন যেমন টিউবারকুলোসিস, তার থেকে টিউবারকুলোসিস মেনিনজাইটিস হতে পারে, ভাইরাল মেনিনজাইটিস হতে পারে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে হতে পারে। সেখানে বিভিন্ন রকমের কারণ আছে। আচ্ছা, এটা আমরা প্রিভেন্ট করতে পারি তো? হ্যাঁ, নিশ্চয়ই। প্রিভেনশনের সবচেয়ে সুবিধা হলো ফিব্রাইল কনভালশন, যে জ্বরের জন্য যে তর্কা হয়, যেটা খেয়াল রাখতে হবে যখনই 6 মাস থেকে 3 বছর বা 5 বছর অবধি এটা হয়। সুতরাং যেই জ্বর হলো তখন জ্বরটা কমাতে হবে। জ্বর কমানোর দুটো মেথড, একটা হলো কেমিক্যাল মেথড বা ফার্মাকোলজিক্যাল মেথড, ওষুধ দিয়ে, প্যারাসিটামল বা আইবুজেসিক। আর যেটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল মেথড, অর্থাৎ বাচ্চাকে জ্বর কমাতে গেলে তার শরীরটা ঠান্ডা করতে হবে। মানে ধরুন কনভালশন হচ্ছে বাড়িতে, তখন নয়, কিন্তু আমরা প্রিভেনশনের কথা বলছি, অর্থাৎ যাতে না হয়। তো কি করে ঠান্ডা করতে হবে এটা নিয়ে প্রচুর ভয়, ভীতি, ভ্রান্তি, মতভেদ আছে। অর্থাৎ সাধারণত আমরা বলি জামা কাপড় সমস্ত খুলে গাটা জলে ভিজিয়ে, মাথাটা জল দিয়ে ধুইয়ে, ফ্যানটা চালিয়ে দেওয়া, এয়ার কন্ডিশনার থাকলে এসি চালিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গেই মা, ঠাকুমা, পিসিমা সবাই দৌড়ে আসবে, বাচ্চার নিউমোনিয়া হবে। কিন্তু প্রথম কথা, নিউমোনিয়া হয় না এতে। 2 নম্বর, যদি একটু সর্দি লাগেও কনভালশনের চেয়ে সেটা কিন্তু অনেক কম ক্ষতিকারক, সুতরাং সেটা করতেই হবে। সোজা কথা মনে রাখবেন, গরম লাগলে কি করেন? স্নান করেন এবং গাটা মোছেন না, সঙ্গে সঙ্গে ফ্যানটা চালিয়ে দেন।
তো সেই একইভাবে শরীরের হিটটা কমাতে হবে। হিটটা যদি না কমে, লোকে কী করে যে গায়ে একটু মুছিয়ে কম্বল চাপা দিল, বা বাচ্চা শীত করছে কাঁপছে তখন কম্বল চাপা দিল। কাঁপছে কিন্তু বডির টেম্পারেচার বাড়ানোর জন্য। আপনি যদি আরও চাপা দিয়ে দেন তাহলে হিটটাকে প্রিজার্ভ করছেন, সুতরাং টেম্পারেচারটা রয়ে যাচ্ছে বা আরও বেড়ে যাচ্ছে। এবার জ্বরটা হু হু করে বাড়বে বা জ্বর কমবে না, কনভার্সন হবে। যখন কনভার্সন হয়ে গেল তখন কিন্তু এগুলো করে কোনো লাভ হচ্ছে না। তখন আমরা কি করব? বাড়িতে তখন বাচ্চাটাকে একেবারে পিঠের উপর শুইয়ে দেওয়া, শুইয়ে মুখটা এক পাশে ঘুরিয়ে দেওয়া। যদি টাং বাইট হয় তাহলে কিন্তু হাত দিয়ে দাঁতটা খোলার চেষ্টা না করা, কারণ তাতে হাতে কামড়ে যেতে পারে, একটা ইনজুরি হতে পারে। এবং মুখ টুকগুলো পরিষ্কার করে দেওয়া। যদি কনভার্সন 3-4 মিনিটের বেশি হয় তাহলে কাছাকাছি যে কোনো হসপিটাল বা ডাক্তারের কাছে গিয়েও লাভ নেই, হসপিটালে গেলেই ভালো, কারণ তখন সাকশন অক্সিজেন 15 থেকে 20 মিনিট যদি কনভার্সন হতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এবার মেজর ড্যামেজ হতে পারে। আধ ঘন্টা চললে কিন্তু ব্রেনের উপর ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আপনি সাজেস্ট করছেন সঙ্গে সঙ্গে কোনো নার্সিংহোমে শিফট করা উচিত যদি ডিউরেশনটা প্রলংড হয়। অ্যাভারেজ একটা মিনিট 15, কিন্তু 5-7 মিনিট থেকে আপনাকে অ্যালার্ট হতে হবে, যে এর মধ্যে না থামলে কিন্তু আমরা নিয়ে যাবো। 15-20 মিনিট বসে রইলাম, তারপরে গাড়ি ডাকলাম, তখন কিন্তু অসুবিধা হতে পারে। অনেকে সেই জুতো শোকান বা চড়চাপড় মারছেন সেগুলো না করে, এবং ওই সময় কিন্তু ঠান্ডা জল ঢাললেও অসুবিধা হতে পারে, কারণ তখন তো বাচ্চাটা অলরেডি কনভার্সন হচ্ছে। এটা কনভার্সনের আগের স্টেজে, তখন ওই জল দিয়ে মোছানো। এটা কি কিউরেবল? কনভার্সন ছাড়ে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই ফিব্রাইল কনভালশনে যেমন আমরা বলি 33% কেসেই সেকেন্ড অ্যাটাক হয়, হয়তো লেস দ্যান 10%-এর থার্ড অ্যাটাক হয়। আর যেগুলো নন ফিব্রাইল কনভালশন সেগুলো একটা কনভালশন হলে ভয়ের কিছু নেই। যদি বারে বারে হয় তাহলে একটা প্রলং ট্রিটমেন্ট দিতে হয়। কতদিন দেওয়া হবে সেটা সাধারণত 2.5 থেকে 3 বছর, যদি না এর মধ্যে আবার কনভালশন হয়ে থাকে। তাহলে আপনি সাজেস্ট করছেন ধরুন কনভালশন হলো, একটা ট্রিটমেন্ট চালু হলো, কিন্তু সেই বাচ্চাটির কনভালশনটা সেরে গেছে হয়তো, কিন্তু আমাদের তাও ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু সাধারণত লোকে করে না, থেমে যায়। যেই 3 মাস 6 মাস হয়নি, বাচ্চা ভালো আছে, তখন সিনসিয়ারলি রোজ ওষুধ খাইয়ে যাওয়া 2 বছর 2.5 বছর, কিন্তু শুধু কষ্টসাধ্যই না, তখন মনে হয় শুধু শুধু খাওয়াবো, সাইড এফেক্ট আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মতামত নেওয়া হচ্ছে, তারা বলছে না, কেউ বলছে লিভার ড্যামেজ হবে, কেউ বলছে ব্রেন ড্যামেজ হবে, কেউ বলছে পড়াশোনা করতে পারবে না। তো অনেক রকমের ইনপুটগুলো আসে ফ্রম নন এক্সপার্ট। তো তাই অ্যাডভাইস যেটা দেওয়া সেটা হলো, যখনই এই ধরনের কোনো প্রশ্ন আসবে বা কারোর কাছ থেকে শুনবেন এটা, তখন কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। উনি আপনাকে বলে দেবেন যে কোন টেস্টটা করলে সাইড এফেক্টটা ধরা পড়বে, সাইড এফেক্ট আদৌ হবে কিনা, কখন ওষুধটা বন্ধ করতে হবে, ডোজটা কখন বাড়াতে হবে। বডি ওয়েট যেমন যেমন বাড়ছে ওষুধটা কিন্তু বাড়বে। তো সেই জন্য এদের একটা ফলো আপে রাখতে হবে। আচ্ছা, কোনো বাচ্চা ধরুন খেলতে খেলতে হঠাৎ কনভালশন হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল, স্কুলে হঠাৎ হচ্ছে, এটা এই জিনিসগুলো আমরা কিভাবে প্রিভেন্ট করব সেই সময়? সেটা যদি তার হিস্ট্রি থাকে তাহলে স্কুলে জানিয়ে রাখা যে এই বাচ্চাটা কনভার্সন হয় বা এই ওষুধ খায়, এবং যেটা প্রিকশনস কী কী সেটা ইম্পর্টেন্ট, সেটা যদি এখন আলোচনা করে নেওয়া যায়। যার কনভার্সন হয়েছে, অর্থাৎ ফিব্রাইল কনভার্সনে আরেকটু পরে স্টেজ, 2-3 বার হয়েছে ফিব্রাইল কনভার্সন, বা এমনি নন ফিব্রাইল কনভার্সন হয়েছে, ওষুধ খাচ্ছে বাচ্চাটা, তাহলে বিদেশে তো করা, এখানেও তার পকেটে একটা আইডেন্টিটি কার্ড মতন, অর্থাৎ এই অ্যাড্রেস, এই হসপিটাল, এই পার্সোনাল ডাক্তার, এখানে নিয়ে যাওয়া, এবং চেষ্টা করা যদি তাকে একটা কারোর সাথে সবসময় রাখা যায়। অর্থাৎ বাসে একা উঠছে, তখন হঠাৎ পড়ে গেল বাস থেকে, বা এমনি মাঠে সাইকেল চালাচ্ছে ঠিক আছে, কিন্তু রাস্তায় সাইকেল চালাচ্ছে, বা স্লাইড বা সিস, এগুলো যেখান থেকে একটা হাইট থেকে পড়ে যেতে পারে সাডেনলি, বা সুইমিং, আনসুপারভাইজড সুইমিংটা যদি আন্ডার সুপারভিশন করা হয় তাহলে কিন্তু ভয় নেই। অর্থাৎ সুইমিং ক্লাবে যদি সে জয়েন করে, তখন কিন্তু সুইমিং ইনস্ট্রাক্টরের জানা থাকা দরকার যে এই বাচ্চাটা কনভার্সন হয়, যাতে তার উপর নজর রাখা হয়। যদি কোনো কারণে সুইমিং পুলে হলো, সঙ্গে সঙ্গে যেন তাকে এসকর্ট করা হয়। অনেকে এটা আবার ইনফরমেশনটা কনসিল করেন, বা অনেক সময় আমাদের কাছে রিকোয়েস্ট আসে যে ওই ব্যাপারটা কিন্তু চেপে যান, কিন্তু তাতে নিজের বাচ্চারই ক্ষতি করছেন। অর্থাৎ তারা যদি জানে যে এর একটা কনভার্সনের টেন্ডেন্সি আছে, তখন কিন্তু তারা অ্যালার্ট থাকবে, তাকে আন্ডার সুপারভিশন রাখবে, নাহলে হঠাৎ সুইমিং পুলের মধ্যে একলা বাচ্চা কনভার্সনে ডুবে গেল। অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি, এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে এসে আপনি অনেকটা সময় ব্যয় করলেন। কিন্তু আপনাকে ছাড়ার আগে একটা রিকোয়েস্ট করব, একটু আমাদের দর্শকদের যদি কোনো পরামর্শ দেন, কি চিকিৎসা করা উচিত, কি টেস্ট করা উচিত এই ব্যাপারে। চিকিৎসাটা কিন্তু কি করতে হবে এটা ডাক্তারই ঠিক করে দেবেন। টেস্টের ব্যাপারে খালি একটা কথা বলে রাখি, যে বিভিন্ন রকম ব্লাড টেস্ট করা হয়, সিটি স্ক্যান করা হয়, বা এমআরআই করা হয় ব্রেনের, ইজি করা হয়। তো অনেকে এটার উপর অহেতুক একটা চাপ দেন বা নিজের থেকেই করিন, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে না। তাই একটাই শর্ট অ্যাডভাইস, যে আপনি ডাক্তার দেখান যার উপর ভরসা আছে, এবং উনি যে অ্যাডভাইসটা দেবেন সেটাই ফলো করুন।
অকারণে আতঙ্ক করে একগাদা টেস্ট করে অনেকটা পয়সা খরচা করা বা বাচ্চাটা কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যদি প্রয়োজন হয় আপনার চিকিৎসকই বলে দেবেন যে এই ধরনের টেস্টগুলো করা দরকার। আশা করি আমার আর ডক্টর ব্যানার্জির এই যে আলোচনাটা চললো, এতে আপনাদের অনেকটাই সাহায্য করতে পেরেছি আমরা। এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জানান। আমার চিরদিনের সেই নারী। এই মেশিনটির নাম মোটরাইজড ট্রেডমিল এবং এই মেশিনে হাঁটলে পরে কতটা জোরে হাঁটছেন এবং কতক্ষণ হাঁটছেন এবং সেই সময়টা হাঁটার ফলে কতটা ক্যালোরি এক্সপেন্ডিচার হচ্ছে সমস্ত এগুলো উঠে আসে। কম্পিউটারাইজড মেশিন বলা হয়। আর হাঁটতে গেলে তো আপনারা সবাই জানেন শরীরটা খুবই ঝরঝরে লাগে, কারণ মাথা থেকে পা পর্যন্ত সমস্ত মাসলেরই অ্যাকশন হচ্ছে হাঁটার সময়। আপনারা হয়তো স্বভাবতই জানতে চাইবেন যে জিমে না এলে বাড়িতে বসে কি আমরা এই একই জিনিস করতে পারি না? নিশ্চয়ই পারেন। হাঁটা হয়তো অস্বস্তিকর হয়ে দাঁড়ায় একটা ছোট ঘরের মধ্যে বা একটা ছোট বারান্দার মধ্যে। সেই কারণে আমরা বলি যে একটু স্পিডটাকে বাড়িয়ে জগিং করতে পারলে সেটা আপনাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে। একটানা জগিং করার ফলে যদি ক্লান্ত বোধ করেন তাহলে একটানা অতক্ষণ ধরে জগিং করবেন না, মাঝখানে মাঝখানে বিরতি নেবেন এবং এই বিরতির সময় একটু ঠান্ডা জল সিপ করে খেতেও পারেন এবং একটু ঘুরেও আসতে পারেন বা একটু বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। নখ আমাদের সৌন্দর্যের এক অপরিহার্য অংশ। সুন্দর ড্যাজলিং চুলের জন্য আমরা কত সময় দিই বিউটি পার্লারে। আবার চকচকে স্কিন হবে তার জন্য বিদেশি বিউটি প্রোডাক্ট দরকার। চিঠি লিখে ফেললাম আমাদের বিদেশি বান্ধবীদের। সেই ঢলঢলে মুখের জন্যে মেকআপ, ভালো সুন্দর চুল, চকচকে স্কিন, ঠোঁটের মাদকতা, সব কিছুর সঙ্গে যদি হাতের নখে একেবারে হলুদ ছোপ থাকে, পুরো কম্বিনেশনটা কেমন সৌন্দর্যের কনসেপ্টটাকে নষ্ট করে দেয় না? সুন্দর নখের জন্য কি করতে হবে সেটাই আজ আমরা জিজ্ঞেস করব আমাদের সাজো বিউটি একাডেমির বিউটিশিয়ান রুবি বিশ্বাসকে। রুবিদি নমস্কার। আচ্ছা রুবিদি, সবার তো মানে জন্মগত কনস্টিটিউশন একরকম হয় না, হেলথ কনস্টিটিউশন, তো তার জন্যে অনেকের হেয়ার গ্রোথ কম থাকে, স্ক্যান্টি হেয়ার থাকে। সিমিলারলি আমরা দেখেছি নখের গ্রোথ সবার একরকম থাকে না। আবার জীবনের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের টেনশন থাকে, যার জন্য আমরা নখ খেতে শুরু করে দিই টেনশনে। হ্যাঁ, তো আমাদের দেখতে খুব সুন্দর লাগে মডেলদের সেই সরু সরু আঙুল, বড় বড় নখ, সেটা মেনটেন করার জন্য বা সেটা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? হ্যাঁ, এখন তো আমাদের অনেক ভালো উপায় পাওয়া এসে গেছে। বিদেশে এটা ভীষণ পপুলার নেল এক্সটেনশন। আমাদের এখানে মডেল টিনা, ওর কিন্তু এমনিতে ভগবানের দেওয়া নখের আকার খুব একটা খারাপ না, সুন্দর, কিন্তু ওর ওই অভ্যেসটা খারাপ, নখ খেয়ে ফেলে। স্পেশালি পরীক্ষার আগে বোধহয় বেশি হয় এটা। তো আমি এখানে এই যে ওরও তো ইচ্ছে করে সামনে কোনো ফেস্টিভ্যাল থাকলে বা কোনো ওকেশনে সুন্দর লম্বা নখের জন্য, তো সেটাই আমি নেল এক্সটেনশন করে দেখাচ্ছি। তো আমি আজকে দেখাচ্ছি একটা বা দুটো নখে করে, যেটা কিনা পরে আমার এটা ফিনিশ লুকটা এরকম হবে। আমি একটা হাতে আগে থেকে ভালো করে আপনারা দেখে নিন। এই খাওয়া নখকে এক্সটেন্ড করে লম্বা করে দিয়েছি, দিয়ে তাকে নেল ডিজাইনিং করেছি। এবং রুবিদি কিভাবে করেছেন সেটা এক্ষুনি আমাদের দেখাবেন, ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, যেমন আমরা হেয়ার কালার করছি সেরকম নেলটাকেও ইচ্ছে মতো আমরা লম্বা এক্সটেন্ড করতে পারছি। প্রথমে আমি একটা অ্যান্টিসেপটিক লোশন লাগিয়ে দেবো, যাতে পরে কোনো রকম ওর ইনফেকশন না হয়। হ্যাঁ, এই অ্যান্টিসেপটিক লোশনটা আমি প্রত্যেক কিউটিকেলে যাতে কোনো ইনফেকশন না হয় এটা লাগিয়ে নেওয়া হয়। এবার আমি একটা পিএইচ সলিউশন লাগছি, যাতে আমাদের নখটা ড্রাই না হয়ে যায়, পিএইচ ব্যালেন্সটা যাতে মেনটেন হয়। হ্যাঁ, কারণ আমি এর ওপরে তো অ্যাক্রিলিক পাউডার একটা সলিউশন তৈরি করে আমি এতে লাগাবো। আচ্ছা, তাতে যাতে নখের কিউটিকেলটা না ড্রাই হয়ে যায় সেই জন্য আমি একটা পিএইচ ব্যালেন্স সলিউশন লাগিয়ে নিলাম। আচ্ছা, এরপরে একটা বন্ডিং এজেন্ট লাগাবো, যাতে নখটা, যে নতুন নখটা তৈরি হবে সেটা যাতে কিছুদিন দীর্ঘস্থায়ী হয়। এটা তুমি চাইলে সপ্তাহ দুয়েক রাখতে পারো। আচ্ছা, এই সমস্ত প্রোডাক্টগুলো বিদেশি? হ্যাঁ, এগুলো সমস্ত এখনো অবধি আমাদের দুর্ভাগ্য যে আমরা এগুলো এখানে পাই না। এবারে আমি লাগাচ্ছি একটা এই সাপোর্ট, এটা একটা পেপার দিয়ে লাগাতে হচ্ছে। আচ্ছা, যেমন আমাদের বাড়ির ঢালাই, যখন ছাদ ঢালাই হয় তখন তো আমরা প্রথমে প্লাইউড দিয়ে তো আমরা একটা সাপোর্ট দিত, তার উপরে চুন সুর এই সিমেন্ট, বালি, স্টোন চিপস
এইসব দিয়ে আমরা ঢালাইটা করি, সেরকম এখানেও আমি এই সাপোর্টটা দিচ্ছি ওর নখে। এই সাপোর্টের পেছনে বোধহয় আঠা আছে, হ্যাঁ, এই কাগজটা স্পেশাল, হ্যাঁ লাগিয়ে দিচ্ছেন। আচ্ছা, এইভাবে আমি এর উপরে একটা অ্যাক্রিলিক পাউডার, এখানে অ্যাক্রিলিক পাউডারটা আছে আর এখানে একটা সলিউশন আছে, এই দুটোকে মিক্স করে। অ্যাক্রিলিক পাউডার আর এই সলিউশনটা কি? হ্যাঁ, সলিউশন এটা একটা অ্যাক্রিলিক সলিউশন, এটা দিয়ে আমি সিমেন্টিং করছি। হ্যাঁ, আচ্ছা, এইভাবে এটা, এই যে নেল এক্সটেনশনটা, এই প্রসেসটা একটু টাইম টেকিং ব্যাপার আছে, ইট টেকস লিটল লং টাইম আর কি। নখটা যখন বাড়বে সামনের দিকে, আমরা যদি চাই এটাকে এই রুটগুলোকে ফিল আপ, কারণ আমার তো নখটা বেড়ে আসছে সামনের দিকে, এখানে গ্যাপ সৃষ্টি হচ্ছে, সেইটাকে তখন আমাকে ফিল আপ করতে হবে। এবার একটু টাইম দিতে হবে যাতে এটা মানে সেটেল হয়ে যায়, সেটেল করে এটা হার্ড, একদম সিমেন্টের মতো হার্ড হয়ে যাবে। এটা মিনিট 10 হলেই এটা খুব ফাস্ট কিন্তু ড্রাই করে যায়। আচ্ছা, এই যে একটা সিস্টেম আছে, আবার অনেকের আছে ভীষণই খেয়ে ফেলে, এর তবু মানে নেল টিপ থেকে মানে ফিঙ্গার টিপ থেকে নখটা আছে, অনেকে একেবারে মুড়িয়ে খেয়ে ফেলে, সেখানে এই পেপার সাপোর্টটা ঢোকাবার মতনও জায়গা থাকে না। ইন দ্যাট কেস আমরা এরকম অ্যাক্রিলিক নেল, ওর ধরুন মানে ওর নখের যে মাপটা আমাকে দেখে নিতে হবে কোনটা ওর স্যুট করছে, মানে ঠিক ম্যাচিং। এটা দেখো মোটামুটি ম্যাচ করে যাচ্ছে, ওর এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এবার হ্যাঁ, এইবার এর তলাতে গ্লু দিয়ে, এখানে যেমন গ্লু আছে, জাস্ট এখানে একটা ডট দিতে হবে। এটা খুব ফাস্ট কিন্তু আটকে যায়। অ্যাডহেসিভটা বোধহয়, এটাও বোধহয় বিদেশি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু এরকম প্রেস করে ধরে থাকতে হবে, ধরলেই এটা সেটেল করে যাবে, একদম শক্ত হয়ে আটকে যাবে। এইবার কি করতে হবে, এটাকে তুমি যতখানি চাইছো নখটা রাখতে, মানে এত বড় তো তোমার দরকার নেই, যতটা লাগবে ততটা কেটে ফেলবে। হ্যাঁ, কেটে শেপ করলে দিয়ে, এই যে আমি এখানে সিমেন্টিং করলাম, এবার এর ওপর দিয়ে ঠিক ওইভাবে করতে হবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, তুমি এই পেপার সাপোর্টটা পরে খুলে ফেলে দিচ্ছ, অনলি ইওর অ্যাক্রিলিক নেলটা থাকছে ন্যাচারাল নখের ওপর, কিন্তু এইখানে ক্ষেত্রে সাপোর্টটা তোমার থেকেই যাচ্ছে। এটা যেমন অবশ্যই এটা আপনি অপশন হিসেবে রেখেছেন, যদি ও নিজের নখ দিয়ে এটা সাফাইস না করে। হ্যাঁ, যদি আমি পেপার সাপোর্টটা যদি না দিতে পারি, মানে পেপারটা ঢোকাবার মতন যদি জায়গা না থাকে, তখন আমাকে এই মেথডটা ইউজ করতে হবে। আশা করছি এটা সেট করে গেছে আমার অ্যাক্রিলিক সলিউশনটা, সিমেন্টের মতো হার্ড হয়ে নখের ওপর বসে গেছে। আমি এবার তলা থেকে কাগজটা খুলে ফেলে দিলাম। এবার দেখতে পাচ্ছ এই নখটা, এবার আমি এটাকে একটু কেটে ছোট করে দিচ্ছি। অসাধারণ না? 10 মিনিটের মধ্যে ভোঁতা নখকে লম্বা করে দেওয়া যায়। বিদেশি প্রোডাক্ট হলে কি হবে, আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে কি সুন্দর কাজ করছে দেখছেন। এবার এখানে ময়েশ্চার যেটা আছে, সেই ময়েশ্চারটা আমরা বার করে নেব, মানে একটা ম্যাট রাফ, হ্যাঁ, এর ভিতরে ময়েশ্চার থাকলে সেটাকে বের করে দিতে হয় এইভাবে ফাইল। সেটা কেন দিদি? এটা এবার শাইনটা আনবার জন্য, আর জিনিসটা অনেক দিন স্টে করবে। আচ্ছা, এই ময়েশ্চারটা বার করার পরে এক্সট্রা অ্যাডেড কোনো পলিশ দেওয়ার কি দরকার? এবার বাফিং এন্ড পলিশিং এটা দরকার। আচ্ছা, এটা আমি একটা ইলেকট্রিক্যাল মেশিনের সাহায্যে করছি। পলিশ করা হচ্ছে এটাকে, হ্যাঁ, বাফিং এন্ড পলিশিং। আর এটা একেবারে আমাদের নরমাল ন্যাচারাল নেল এনামেল যেটা আমরা বলি, সেই নেল এনামেলটা এই পলিশের দ্বারা কি আমরা পেতে পারি? হ্যাঁ, একদম ওরকমই হবে এটা, দেখো দেখতে একদম ন্যাচারাল লাগবে। তুমি কি ভাবতে পারছো? ভাবতে পারছো না তো? তার মানে এই নয় টেনশন করবে আর বেশি করে নখ খাবে এবার থেকে। এই নখটা কিন্তু ওর ন্যাচারাল নখের থেকেও বেশি স্ট্রং, বেশি হার্ড। এক মিনিট, একটু ফিল করে দেখতে পারি? আচ্ছা, এবার আমি একটু এটাকে পলিশ করব। বেশ শক্ত, বেশ স্ট্রং। মোটামুটি আমার নখের আকারটা, মানে নখটা আমার লম্বায় বেড়ে গেল। এবার আমি এতে ডিজাইনিং করব পলিশ লাগিয়ে। এইটা মনে হয় সব থেকে আকর্ষণীয়, মানে ডেকোরেশন অন নেলস, নখের ওপর এত রকম ডেকোরেশন বেরিয়ে গেছে। আমাদের চুলের ভালো আঁকতে পারে তারা এর মধ্যে
কালার্স দিয়ে ডিজাইনিংও করতে মানে পারে। শুধু নেল পলিশের রং দিয়ে নাকি অন্যান্য জিনিস দিয়েও করা যায়? ডিফারেন্ট নেল কালার্স দিয়ে তার উপরে যে কোনো এই যেমন ধরো যে 3D কালার্সগুলো পাওয়া যায় বা স্পার্কল কালার্স পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারে। অনেকে নখকে পিয়ার্স করে ছোট্ট একটা কোনো স্টোন লাগিয়েও নিতে পারে। আমাকেও এবার খুব শিগগিরই এটা চেষ্টা করে করতে হবে দেখছি। এবার এই সমস্ত স্টিকনস যেমন বিন্দি পাওয়া যায় সেরকম। আচ্ছা, নরমাল টিপ দিয়েও করতে পারি আবার? হ্যাঁ, তুমি যেমন ইচ্ছে এগুলো অবশ্য আপনি যেটা বললেন কালার দিয়ে রংও করতে পারি। হ্যাঁ, স্পেশালি ডিজাইন ফর দ্য নেলস। আর তার সঙ্গে যদি আপনাদের কাছে কোনো খুব ভালো ইউনিক বিউটি টিপস থাকে সেটা আমাদের কিন্তু অবশ্যই লিখে পাঠাবেন। যাদের বিউটি টিপস আমাদের সবথেকে ভালো লাগবে, আলফা নারীর পক্ষ থেকে তিনি পাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে এই সেগমেন্ট কেমন লাগলো চট করে চিঠি লিখে পাঠান। আর রুবিদির সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান তার জন্যও আমাদের চিঠি লিখে জানান। এসে গেছি নারীর রান্নাঘর নিয়ে, নতুন রান্না নিয়ে। আমি মনামি ও পিঙ্কি, আর আজকে আমাদের সঙ্গে আছেন রুমকি মহাপাত্র। নমস্কার। রুমকি দি আজকে আমাদের কি নতুন শেখাচ্ছেন? তোমাদেরকে আজকে আমি চিকেন দিয়ে একটা প্রিপারেশন শেখাচ্ছি, চিকেন এক্লেয়ার্স। চিকেন এক্লেয়ার্স মানে সেটা কি এক্লেয়ার্স চকলেটের সাথে চিকেন কিছু এক্লেয়ার্সের সাথে মিল খুঁজলে হয়তো পাবে না, কিন্তু খানিকটা মানে পরিবেশনের ভঙ্গিটা আমরা যেমন টফি র্যাপ করে দিই, হ্যাঁ, বা টফিটা যেরকম সাইজের হয় যেরকম হয় সেটার মিল পাবে। কিন্তু এক্লেয়ার্স যেহেতু মিষ্টি, এটা কিন্তু মোটেই মিষ্টি না। কি কি লাগছে একবার বলে দিই। প্রথমেই বলি, চিকেন কিমা লাগছে, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। চিকেন কিমা সেদ্ধ করে রাখা। হ্যাঁ, এর সাথে আমার আলু সেদ্ধ লাগছে, ডিম সেদ্ধ, রসুন বাটা, আদা বাটা, পুদিনা পাতা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, মাখন, পেঁয়াজ বাটা, আর চিনি। মাখন কি 1 চামচ? হ্যাঁ, খুব বেশি লাগবে না, আমরা শুধু মশলাটা এতে একটু কষে নেব। আচ্ছা, এরপর আমরা দেবো পেঁয়াজ বাটা 1 চামচ, 1 চামচের একটু বেশি, 1.5 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি একটু নাড়ি। এরপর দেবো আদা বাটা, এটা হাফ আদা বাটা, হাফ চামচ। তারপরে দেবো রসুন বাটা, মানে কারণ মশলাটা কষা হচ্ছে তো। রসুন বাটা বলে হাফেরও কম, 1/4 দিচ্ছি। এটা কখন বুঝবো রুমকিদি হয়ে গেছে কিনা? এটা এই যে কাঁচা যে গন্ধটা, এই গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে। এটা মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ, এটা দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর এটা ভাজা হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। হ্যাঁ, লাল হয়নি। এটা আমরা গ্যাসটা অফ করে দেবো। আচ্ছা পিঙ্কি, একটা জিনিস খেয়াল করেছিস? নুন। হ্যাঁ, এখানে কিন্তু যা উপকরণ দেখছি আমরা, নুন নেই কেন? এটা নুন নেই এই কারণে, আমি যখন চিকেন কিমাটা সেদ্ধ করেছি তখন ওতে খানিকটা নুন দিয়েছি। তোমরা লক্ষ্য রাখলে যে আমি মাখন দিয়ে এটাকে ভাজলাম, মাখনে খানিকটা নুন থাকে। আর যেটা হচ্ছে, আমি যখন বাটনাগুলো বেটেছি তখন ওতে সামান্য করে এইগুলোতে নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, এটার মধ্যে এবার আমরা আলু সেদ্ধটা স্ম্যাশ করে নেবো। হ্যাঁ, পুরো স্ম্যাশ করে নেবো একদম। তার সাথে ডিম দেবো একটা। ডিমটাকেও কি এরকম ভাবে চটকে নিতে হবে? হ্যাঁ, এর সাথে এবার সব চটকে নেবো আমরা। আচ্ছা, এরপর এর মধ্যে চিকেন কিমাটা আমরা দিয়ে দেবো, মানে পুরো মিশ্রণটা। এটাকে আমরা এবার খুব ভালো করে মাখবো। এর মধ্যে একটু চিনি দেবো, পরিমাণ মতো চিনি, বেশি। হ্যাঁ, খুব বেশি না, খুব বেশি না। এতে বোধহয় বেশি মিষ্টি দিলে ভালো লাগবে। মিষ্টি ভালো লাগবে। আর যেটা দেবো সেটা হচ্ছে পুদিনা পাতা কুচনো। পুদিনার একটা আলাদা গন্ধ আছে, এটা একটু বেশি পরিমাণে দেবো। আর যেটা দেবো কাঁচা লঙ্কা। তাহলে গ্যাসটা জ্বালিয়ে দেবো? গ্যাসটা জ্বালিয়ে একটু তেল গরম করতে দেবো। কতটা দেবো বলি? আমি ঢেলে দিব। সেটাই ভালো হবে। এটা ডিপ ফ্রাই করতে হবে। এটা একটু বেশি তেল লাগবে। একটু বেশি তেল লাগবে।
এটা একটু কমিয়ে বসিয়ে দাও, এটা আস্তে আস্তে গরম হোক। আমরা এবার যেটা করবো কিমাটাকে নিয়ে একটু ভালো করে, যাতে কোনো রকম কিছু মুখে খেতে গেলে যাতে না লাগে, হ্যাঁ একদম খুব ভালো করে মিহি করে করে নিতে হয়। আচ্ছা রুমকিদি, এই যে স্ন্যাক্সটা এটা কি ইভিনিং টাইমে খুব ভালো লাগে? ধরুন হ্যাঁ বিকেলে ভালো লাগে, তারপর বাচ্চাদের বার্থডে পার্টিতে দিতে ভালো লাগে, কিংবা বন্ধু বান্ধবদের একটা গেট টুগেদার হচ্ছে সেখানেও করে রাখা যায়। আচ্ছা আমাদের তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে মাখন এতে একটু করে এরকম করে আচ্ছা আচ্ছা মাখিয়ে নেবো আমরা। হ্যাঁ আচ্ছা, এই সিলভার ফয়েলটাতে আমরা একটু মাখন মাখাচ্ছি কেন? এটাতে যাতে এমনিতে সিলভার ফয়েলে কিছু আটকায় না, এটা মাখনের ফ্লেভারটা আরেকটু যাবে বলেও সেই জন্য আমরা একটু সিলভার ফয়েলে মাখিয়ে নিচ্ছি। ও খুব বেশি দরকার নেই। এবার আমরা এটাকে এরকম টফি শেপে দিয়ে করে এর মধ্যে দেবো, দিয়ে জিনিসটাকে আমাদের ছোট ছোট শেপ হবে। পুরো জিনিসটা আমরা এরকম করে রোল করতে হবে। হ্যাঁ রোল করে মুখ দুটো ভালো করে বেঁধে নেব, ঠিক আছে? এই জন্যই ওই নামটা না? হ্যাঁ আচ্ছা এবার এটা টফির মতোই লাগছে না? এটাকে আমরা ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করতে পারি বা ওভেনে বেকও করতে পারি, সেটা যার যেমন ইচ্ছে। ডিপ ফ্রাই আমি ফয়েল পেপারে মুড়ে কেন করছি, এটাতে তোমার তেলটা বেশি লাগবে না, ওর ভেতরে তেলটা অ্যাবজর্ব বেশি করছে না। ফয়েল পেপারে থাকার ফলে এটা হিটে ভেতরের যে জিনিসগুলো সেগুলো করো দেখি ভেতরের জিনিসগুলো সেদ্ধ হয়ে যাবে, অথচ তেলটা বেশি যাবে না। মানে ভাজাভুজি তো এখন লোকে খুব কমই খায়, সেই জন্য মোড়ার সময় একটু টাইট করে মুড়বে যাতে খুলে যাবে না। এটা তো অনেকক্ষণ আগে ছেড়েছিলাম, তো এটাকে একটু উল্টে দেবো। বেশি নাড়ার দরকার নেই, কারণ ভেতরে মাংস বা আলুর যে জলটা সেটা বেরোয় আর কি। এটা প্রায় মিনিট 5 মতো হবে। আমাদের চিকেন নেকলেস এবার হয়ে গেছে। হ্যাঁ একটু দেখলে এটা একটু আমরা যদি এরকম চাপি তাহলে দেখবে যে এটা একটু শক্ত হয়ে গেছে, মানে যতটা নরম আমরা ছেড়েছিলাম ঠিক ততটা নরম নেই। এবার এগুলোকে আমরা তুলে নেব। এটা তো এতটাই সুন্দর লাগছে, সিলভার পেপারে অলরেডি র্যাপ করা আছে, তো আলাদা করে বোধহয় আর ডেকোরেশনের কোনো আলাদা করে তো ডেকোরেশনের কোনো দরকার নেই। যেটা এটার সাথে তোমরা করতে পারো সেটা হচ্ছে সস তো সবাই দেয়, আমরা যদি একটু রায়তা দিয়ে পরিবেশন করো আর কি তোমরা, তাহলে ভালো হয়। আচ্ছা এটা দেওয়ার সময় যাতে লোকে বুঝতে পারে ভেতরে কি আছে, এটা কিন্তু খুব গরম। আমার মনে হচ্ছে এটা পিঙ্কি আগে টেস্ট করবে। তুই ঠিকই ধরেছিস। ঠিকই ধরেছি। এইভাবে আমরা এগুলো সবকটাকে কেটে দেবো। না তোমরা এবার একটু চামচ দিয়ে টেস্ট করো, ছোট্ট চামচ না, তারা একটা এটা নিয়ে নে। না রে বেশি গরম নেই, ঠিকই আছে। এত সুন্দর জিনিস না, গরম টরম সব ভুলে গেছি। দারুণ হয়ে যায়। খেয়ে দেখ তুই। এটাই তাহলে চিকেন এক্লেস। ভীষণ ভালো। ভালো না? চিকেন এক্লেয়ার্স করতে আমাদের লাগে চিকেন কিমা 2 কাপ সেদ্ধ করা, সেদ্ধ আলু 1টি, ডিম সেদ্ধ 2টি, পেঁয়াজ বড় 1টি বাটা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধ চা চামচ। প্রণালী: মাখন গরম করে বাটা মশলা কষে নিন, সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিন এবং ছোট ছোট টফির আকারে গড়ে ফয়েল পেপার দিয়ে মুড়ে ডিপ ফ্রাই করুন। গরম গরম পরিবেশন করুন। চটপট রান্না করে ফেলুন আর আমাদের লিখে জানান যে কীরকম খেতে হলো। আর হ্যাঁ, পুরস্কারের একটা ব্যাপার আছে তো, সেটা হলো এরকম ইন্টারেস্টিং রেসিপি যদি আপনাদের কাছে থাকে সেটাও আমাদের লিখে জানান। আর সেরা রেসিপি যিনি পাঠাবেন তাকে কিন্তু আমরা পুরস্কৃতও করব।
আর তার সাথে যেটা বোনাস পাচ্ছেন সেটা হচ্ছে এই যে আপনারা আসতে পারবেন আমাদের নারীর রান্নাঘরে আমাদের সাথে রান্না করবার জন্য। আমরা খুব মজা করব। আর তাহলে আজকের মতো বিদায় নিই, আবার আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আর আমার মনে হয় আমরা রুমকিদিকেও আবার আমাদের মধ্যে পাবো এরকম ইন্টারেস্টিং রান্নার জন্য। নিশ্চয়ই, তাহলে আজকে আসি, নমস্কার। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম পুতুল খেলা, মাতৃত্ব এবং অ্যাডপশনের কথা বলে। অ্যাডপশন নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে অ্যাডপশন নিয়ে? আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।